কেমন আছো বন্ধুরা? আজকে কত তারিখ? আজকে 15 তারিখ। দেখতে আজকে 15 তারিখ। দেখতে দেখতে মে মাসের অর্ধেকটা চলে এলো। আর এরপর জুন মাস পড়ে গেল, তার মানে 6 মাস। এবছরটা 6 মাস চলে যাবে। দেখতে দেখতে বছরগুলো পড়ছে আর চলে যাচ্ছে। কি কাণ্ড! তোমাদের খাওয়া দাওয়া নিশ্চয়ই হয়ে গেছে। কে কি রান্না করলে এক একদিন রেসিপি আমাকে জানিও। আচ্ছা, আমরা পড়েছিলাম ফিরে দেখায় আবার ফিরে আসি। আচ্ছা, ফিরে দেখায় আমরা পড়েছিলাম অষ্টম পর্ব অবধি। আজকে নবমে পড়ব। তাহলে ফিরে দেখায় আবার ফিরে এলাম। ফিরে এলাম সেই দরজায় যেখান থেকে গেছিলাম ফিরে। লাস্ট দুটো লাইন পড়ে নিচ্ছি। রায়পুরে এই কাজটার কথা বলেন কলির তখন ক্লাস 5। স্কুলের নমিতাদি রায়পুরের এই কাজটার কথা বলেন কলির তখন ক্লাস 5, এখন তো 9 হলো। ভাবনার চাল বুনতে বুনতে কখন যে আশ্রমের গেটের কাছে চলে এসেছে খেয়াল করেনি সেটা। স্নেহা সেটা খেয়াল করেনি। আশ্রমের গেট পেরিয়ে স্নেহা পায়ে পায়ে হাসপাতালের করিডোরে এলো। দেখলো অমল দাঁড়িয়ে আছে। অমল অবাক হয়ে গেল তাকে দেখে। আমতা আমতা করে বলল, আপনি? স্নেহা নিজেকে যতটা সহজ করে বলল, কেমন আছেন উনি এখন? কেমন আছেন উনি এখন? না মানে, উনি এখন বাড়ির কেউ এখন? স্নেহা বলল, তুমি বললে তখন ওনার বাড়ির কেউ নেই, উনি একদম একা, তাই খবর নিতে এলাম। অমল বলল, বাড়ি বলতে আমি আর আমার বউ আর আশ্রমের মহারাজরা সবাই ওনাকে খুব ভালোবাসেন। আমার আমি তো ওনার হাতেই মানুষ হয়েছি। আমি নিজের বাবার চেয়ে ওনাকে বেশি ভালোবাসি। উনি আমায় লেখাপড়া শিখিয়েছেন, বিয়ে দিয়েছেন, মানুষ করেছেন। উনি আমাদের কাছে দেবতার মতো। স্নেহা বলল, তুমি বললে ওনার মা মারা যাওয়ার পর এখানে চলে আসেন। উনি বলেন, বাবা ওনার বাবা বা স্ত্রী কখনো এখানে আসেনি। অমল অবাক হয়ে স্নেহার মুখের দিকে চাইল। মনে মনে ভাবছিল, কে ইনি? কেনই বা এত কিছু জানতে চাইছেন? স্যার বলতেন ওনার বাবার জন্যই নাকি ওনার মা মারা গেছেন। আর একজন কেউ ছিল, সেও হারিয়ে গেছে বাবার জন্য। তাই জন্যই তাকে বিয়ে তাই জন্যই স্যার বিয়ে করেননি। ইনি কি তিনি? নে- উম, তাই এত কিছু জানতে চাইছেন? স্যার বলতেন ওনার স্নেহা ভাবল ওর এত প্রশ্নে ছেলেটি অবাক হয়ে যাচ্ছে। কিন্তু তাকে যে জানতেই হবে সব। অনেক ভুল হয়ে গেছে, অনেক দেরিও হয়ে গেছে। আর তো সময় নষ্ট করা যাবে না। তার জন্যেই তো শুধু তার জন্যেই তো উম, তা এতদিন ধরে নির্বাসনে রেখে দিয়েছেন, প্রায় সন্ন্যাসীর মতন জীবনযাপন করেছেন। তবে তো তারও কিছু কর্তব্য থাকে। তার এতদিন ধরে জমে থাকা ভুলের ভাণ্ডার যদি ভেঙে যায়, তবে তার চেয়ে খুশি আর কে হবে? কিন্তু অভিমান কি শুধু তারই হতে পারে? আর একজনের হতে পারে না? সে যদি বলে, কেন এত অবিশ্বাস, কেন অপেক্ষা করলে না? আর এখন তার কলি, তার জীবনের একটি তারা, যার জন্যে সে প্রাণপাত করে যাচ্ছে। তবু তাকে সব জানতেই হবে, দূর থেকে হলেও। মানুষটাকে সুস্থ করতেই হবে। সে উজাড় করে
সে জোর করে সব ইতস্তত ভাব ঝেড়ে ফেলে আবার একই প্রশ্ন করল। অমল নিজের মনের ভেতর লুকিয়ে রাখলো সেই ভাব, নিজের মনের ভেতর লুকিয়ে রাখলো। সেও ভাবলো, যদি এই মানুষই হয় যাকে স্যার হারিয়ে ফেলেছিলেন, তবে তো এতদিন পর মানুষটাকে ফিরে পেলে স্যার আপনি সুস্থ হয়ে উঠবেন। এই ভেবে বলল, স্যারকে তো নেপাল মহারাজ নিয়ে এসেছিলেন। স্যার এসেই হাসপাতালের সব ভার নেন। আমি তখন খুব ছোট, আমার বাবা হাসপাতালের কাজ করত। স্যার এখানে আসার পর মহারাজ বাবাকে স্যারের কাজের জন্য আমার বাবাকে দেন। স্যার বিলেত ফেরত, অত বড় ডাক্তার, বাইরে অনেক বাইরে অনেক প্রচুর রোগী দেখতে যেতেন। স্যারের সেই সব ভিজিট আশ্রমে জমা হতো। মহারাজ স্যারকে ভালোই মাইনে দিতেন। তাছাড়া সন্ধেবেলায় চেম্বার করেন, সেখানেও ভিড় উপচে পড়ে। সবাই বলে মৈনাক ডাক্তার ভগবান, হাত ছোঁয়ালেই রোগী ভালো হয়ে যায়। স্নেহা একটু বিরক্ত হয়ে বলল, আমি তো তোমার কাছে জানতে চেয়েছিলাম, ওনার স্যারের বাবা বা বউ কেউ আসে না এখানে? না, না, না। অমল প্রায় আত্মচিৎকার করে উঠল। স্যারের বাবার সাথে স্যারের কোনো সম্পর্ক নেই, বনিবনা নেই। স্যার বলেন আমি মায়ের ছেলে, বাবার জন্যই মাকে হারিয়েছি। বাবা তাদের বাড়ি থেকে বের করে দেননি। তাদের সব মাকে হারিয়েছি এবং আর একজনকেও হারিয়েছি। বাবা তাদের শুধু বাড়ি থেকে বের করে দেননি, তাদের সব জিনিসপত্র মাটিতে ফেলে দিয়েছিলেন। এই ঘটনা শুনে মা নাকি সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে যান। তারপরেই তিনি মারা যান। যাক, যখন আসেন স্যার যখন আসেন মাকে দেখতে পাননি। বাবার সাথে ঝগড়া হয় কেন মাকে এত তাড়াহুড়ো করে দাহ করা হলো। এরপর তিনি আর বাড়িতে থাকেননি, এক মামার বাড়িতে ছিলেন। সেখানেই নেপাল মহারাজের সাথে তার দেখা হয়। তারপর এখানে আসেন। আর আর বউ আর বউ স্যার তো বিয়ে করেননি। নেপাল মহারাজ এখানে অনেক ভালো ভালো মেয়ে দেখেছিলেন, কিন্তু স্যার মহারাজকে বলেন, যে মেয়ে ঠিক করা আছে। আমার মা তাকে দেখে নিজে পছন্দ করেছিলেন। যদি তাকে কোনোদিন খুঁজে পান আর সে যদি বিয়ে না করে থাকে, তবে স্যার তার কাছে স্যার স্যারের কাছে আসতে রাজি থাকে, তবে তাকেই তিনি বিয়ে করবেন। এই কথা শুনে স্নেহার দু চোখ দিয়ে হু হু করে জল পড়তে লাগলো। সে এখন কি মুখ নিয়ে দাঁড়াবে, সামনে যাবে? অমল বুঝলো, সবই বুঝলো। বলল, মা ঠাকুরুন, এখন ঘরে যান, কাল আসবেন আবার। এখন তো কেউ ঢুকতে দেবে না। কাল সকালে আমি আপনাকে স্যারের কাছে নিয়ে যাব। বাড়ি পৌঁছে স্নেহার রাত সেদিন প্রায় জেগেই কাটল। মায়ের মুখ চেয়ে সামান্য একটু পিঠে মুখে দিয়েছিল, কিন্তু গলা দিয়ে নামেনি। মা জানতে চেয়েছিলেন, এখন একটু ভালো আছে তোর বন্ধু? হ্যাঁ মা, এখন ভালো আছে। সারা রাত ধরে একটা কথাই ভেবেছে, কলি কি মেনে নেবে মায়ের প্রথম ভালোবাসাকে? মুখ ধুয়ে স্নেহা এসে বসলো রান্নাঘরে সামনে। মা এসে ওকে এক কাপ চা ধরিয়ে দিলেন। স্নেহা মাকে জড়িয়ে ধরে বলল, মা, তোমাকে জড়িয়ে ধরে এখনো মনটা হালকা হয়ে যায়। মা বললেন, কি হলো মা, মনটা কি এখনো ভালো হয়নি? কাল যে বললি তোর বন্ধু ভালো আছে। হ্যাঁ মা, ভালো আছে, তবে বাকি ভালো খবরটা আর আমার ওপর মা, তোমার সাথে আমার অনেক কথা বাকি। ভালো খবরটার আমার ওপর মা, আমার ওপর মা, তোমার সাথে অনেক কথা আছে মা। আজ স্কুলটা ছুটি নিতে হবে একবার। বড়দিকে গিয়ে শুধু বলে আসতে হবে, কলি স্কুলে যাক, আমি ঘুরে আসি।
তারপর তোমার কাছে এসে আমি নিশ্চিন্ত হয়ে সব বলবো। কী কথা? হ্যাঁ মা, অনেক দিনের অনেক পুরনো ভুলের হিসেব মেটাবার সময় হয়েছে মা। তুমি রান্নার ব্যাপারটা খুব অল্পর মধ্যে একটা কিছু সেরে নিও। মা বললেন, জানিস, আজ না বাড়ির সামনে দিয়ে টাটকা সরপুঁটি মাছ যাচ্ছিল, আমি কিনেছি। একটু কলিটা খুব ভালোবাসে, ধনেপাতা বড়ি দিয়ে তাই ঝোল করব, আর আলু ভাতে ডাল ভাতে, আর কিছু না হতেই হয়ে যাবে। স্নেহা কলির ঘরে গেল। একটু পরে এই আস্তে আস্তে হয়ে যায়, ওইটুকু আমার হয়ে যাবে। এখন একটু দুধ মুড়ি একটু গুড় দিয়ে মেখে দিচ্ছি, খা। কাল রাত থেকে তো পেটে কিছু পড়েনি। মায়ের হাসি মুখটার দিকে চেয়ে স্নেহা আর না বলতে পারল না। কলি কোথায় মা? ওর তো স্কুল আছে, ওর পড়াটা একটু দেখে দিই। হ্যাঁ, কলিকে তো এইমাত্র দুধ আর বিস্কুট দিলাম, দেখছি ঘরে আছে বোধহয়। স্নেহা ঘরে গিয়ে দেখলো কলি দুধের কাপ হাতে নিয়ে বসে আছে। স্নেহা বলল, কি হয়েছে রে? কাল থেকে তুমি খুব ব্যস্ত দেখছি, আমার কাছে আসছই না। দূর পাগলি, আয় তোর পড়াশোনা দেখিয়ে দিই। একটু অঙ্কের খাতাটা বার করতো। দুধটা হাতে নিয়ে বসে আছিস কেন? তারপর তো ভাত খেতে গিয়ে বলবি আর পাচ্ছি না। আজ দিদিন তুই ভালোবাসিস বলে সরলপুঁটি মাছ কিনেছে। কলির অঙ্কের খাতাটা হাতে নিয়ে স্নেহা আবার অন্যমনস্ক হয়ে গেল। কলি দুধটা খেতে খেতে মাকে দেখছে। ওর মনে হচ্ছে মায়ের কিছু একটা হয়েছে যেন, ঠিক যেন মন দিতে পারছে না। মাকে তাই জানতে চাইল, মা তোমার শরীর ঠিক আছে তো? স্নেহা চমকে মেয়ের দিকে চেয়ে বলল, হ্যাঁ মা, ঠিক আছে। সেই সময় মা মা ঘরে এসে কলিকে বললেন, দিদিভাই, তোমার মায়ের এক বন্ধুর খুব অসুখ, হাসপাতালে ভর্তি আছে, তাই তোমার মায়ের মনটা ভালো নেই। তা তুমি আজ কি টিফিন নেবে বলো? কাল তো লুচি দিয়েছিলাম, আজ কি দেব? দিদুন আজ ব্রেড চপ করে দেবে। তুমি দারুণ ব্রেড চপ করো, আমার বন্ধুরা যা খুশি হয় না ওই চপ দেখে। স্নেহা বলল, কলি, দিদুনের বয়স হচ্ছে, রোজ রোজ এরকম আবদার করো না। দিদুনেরও বয়স হচ্ছে, বুঝতে শেখো একটু। মা তাড়াতাড়ি বললেন, ছেলে মানুষ আবদার করেছে, আমার কিচ্ছু কষ্ট হবে না। স্নেহা বলল, না মা, আজ ওকে বুঝতে হবে, সব সময় আবদার করলে সব পাওয়া যায় না। ঠিক আছে, তুই ওকে পড়াতো, আমি দেখছি এদিকে। স্নেহা কলিকে ভালো করে মন দিয়ে পড়ালো, তারপর ওকে চান করতে পাঠিয়ে মায়ের সাথে বসে জলখাবার খেলো। মা কলির ভাত বাড়তে উঠে গেলেন, টিফিন গুছিয়ে দিলেন। স্নেহা মাকে বলল, সেই ব্রেড চপই করলে? তুমি 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 মা ওকে বড় আবদার দিচ্ছ। আজ আজ থাক না কেন? কেন ওরকম বলিস? কি বা মেয়েটার ভাগ্যে জুটেছে বল? সেই শৈশব থেকে তো পিতৃহারা। এই কথাটাই স্নেহার কপালটার ভাঁজ পড়ল। এর জন্যে কি স্নেহাই দায়ী? কলি একেবারে স্কুলের পোশাক পরে এসে খেতে বসল। মা ভাতটা মেখে দাও। স্নেহা আনমনা হয়ে ভাত মাখতে লাগলো। মা বললেন, মাছের কাঁটাটা ভালো করে বেছে দিস, এক্ষুনি গলায় আটকে নইলে বমি করবে। স্নেহা ভাত মেখে কলিকে দুগাল খাইয়ে দিল। মুখটা ভার, আবার থমথম করছে। নিজের অজান্তে ভাবছে, এখনো যাকে খাইয়ে দিতে হয় তাকে সে কী করে বলবে মায়ের জীবনের কথা। যাই হোক, মেয়েকে নিয়ে বেরিয়ে পড়ল স্কুলের পথে। ছুটি নিয়ে এসে মায়ের সাথে কথা বলবে, তারপর হাসপাতালে যাবে। আজ খুব ইচ্ছে আছে, মন প্রাণ দিয়ে যাকে আজ খুব ইচ্ছে করছে মানুষটার কাছে একবার চোখে দেখা দেখতে। আর যৌবনের প্রথম ভালোবাসার
সমস্ত মন প্রাণ দিয়ে যাকে ভালোবেসেছিল, দীর্ঘ বিচ্ছেদের পর সেই হারিয়ে যাওয়া মানুষটাকে এখন তার এত কাছে, আর যেন মন মন নিয়ম মানছে না, বাধা মানছে না, কিছুই মানছে না। শুধু ছুটে চলে যেতে ইচ্ছে করছে হাসপাতালের ছোট্ট কেবিনে, যেখানে অপেক্ষা করছে সে একলা অসুস্থ মানুষটা। তার কাছে যাওয়া কি পাপ? তাই যদি হয়, তবে এমন পাপ সেবা করতে রাজি আছে যে যাই বলুক, মনটাকে যেন স্নেহাসক্ত বাঁধনে বেঁধেছিল। আজকে এই অবধি থাক। নবম পর্ব পড়লাম, কালকে দশম পড়ব, নাকি আরেকটু? আমার মনে হয় এই অবধিই থাক। হ্যাঁ, তাহলে মনে রাখতে সুবিধা হবে। দশম পর্ব আবার কালকে পড়ব। আর রোজ একঘেয়ে গল্প শোনাচ্ছি, একটা কবিতা, আজকে কবিতাও একটু শোনাই, একটু রবীন্দ্রনাথের কবিতা শোনাই। রবীন্দ্রনাথের মানে রবীন্দ্রনাথের না, রবীন্দ্রনাথের ওপর আমি নিজে রবীন্দ্রনাথকে নিয়ে কিছু কবিতা লিখেছিলাম, সেইটাই একটু শোনাই। নতুন রূপে পাই তোমাকে, নিত্য তোমার ফুল ফোটে কত অঙ্গনে, তার সৌরভ তো আসে মোর প্রাঙ্গণে। তোমার কথাই তো আমার কবিতা, তোমার গানে আমার কথা কেমন করে খুঁজে পাই। আজ 25শে বৈশাখ তোমার জন্মদিন, তোমার জন্মদিন তো প্রতিদিন নিত্য নতুন রূপে হয়। নিত্য নতুন রূপে তোমাকে পাই জীবনের পরতে পরতে, স্তরে স্তরে। প্রতি 25শে বৈশাখ তোমাকে নতুন করে পাই। তুমি তো হারিয়ে যাওনি, তোমার খোলা হাওয়ায় জীবনের উত্তরীয় উড়ে যায়, কোথায় তা জানি না। তোমার মাঝে আছে যে বিস্ময়, তা ব্যক্ত হোক। প্রতিবার নতুন করে 25শে বৈশাখ বেজে উঠুক শঙ্খ আমার হৃদয় মাঝে। প্রতি বছর নতুন হয়ে ফিরে আসুক আমাদের প্রিয় কবির নতুন নতুন রূপ। তোমায় নতুন করে পাবো বলে হারাই বারে বার, হারাই ক্ষণে ক্ষণ ও মোর ভালোবাসার ধন। ঠিক আছে।